হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আজকে তোমাদের ক্লাস ছিল তো? আগের দিন কতটা পড়েছিলাম? স্যার, আগের দিন ওই গ্রিনস থিওরামের একটা ম্যাথ হয়েছিল। গ্রিনস থিওরেমের উপর একটা অঙ্ক হয়েছিল না? ঠিক আছে, একটু ওয়েট করি আর যদি কেউ আসে। অঙ্কটা কি ছিল জানো? স্যার, ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ইউ ইকুয়ালস টু -1। এক্সটা ছিল 0 to 1 আচ্ছা, এর মধ্যে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, শুরু করে দিই তাহলে। আচ্ছা, তো গ্রিনস ফাংশন বার করার একটা প্রসিডিওর আমরা শিখেছিলাম, তার উপর আমরা একটা অঙ্ক সলভ করেছিলাম। এইবার আমরা গ্রিনস ফাংশন বার করার আরো একটা প্রসিডিওর শিখবো, তার উপরে আবার অঙ্ক করব। ঠিক আছে, তো সেটা একটা নোট আকারে লিখতে পারো। একটা নোট আকারে এই ব্যাপারটাকে লিখতে পারো, সেকেন্ড প্রসিডিওর বা সেকেন্ড ডেফিনেশন অফ গ্রিনস ফাংশন। হ্যাঁ, কি বলা হচ্ছে দেখো, এটাই দা গ্রিনস ফাংশন ইজ, গ্রিন ফাংশন যেটা সেটা দেখতে হবে এরকম: জি অফ এক্স কমা জেড সমান, সেটা দেখতে হবে এরকম: g1 এক্স কমা জেড if x less than z, আর g2 এক্স কমা জেড if x greater than z। ঠিক আছে, যেখানে জি ওয়ান আর জি টু কিছু কন্ডিশনকে মেনটেন করবে, হয় আর জি ওয়ান and জি টু are such that, কি কি কন্ডিশনকে মেনটেন করবে জি1 আর জি2? নাম্বার 1, জি ওয়ান satisfies the first boundary condition,
না, আগের দিন যখন আমরা ইকুয়েশনটা লিখেছিলাম তার সাথে দেখো দুটো কন্ডিশনও লেখা ছিল। ওর মধ্যে ফার্স্ট কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে আমাদের G1, দ্যাট ইজ অ্যাট এক্স ইকাল টু এ পয়েন্টে যেটা ছিল, সেই এ পয়েন্টের কন্ডিশনটাকে আমাদের G1 স্যাটিসফাই করবে। ঠিক আছে, এবং এল অফ G1 সমান 0 হবে, অর্থাৎ G1 আমাদের ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে ফর এক্স লেস দ্যান জেড। ঠিক আছে, এল ওয়াই ইজ ইকাল টু 0 সেটা আমাদের গিভেন ইকুয়েশন। ওকে, বোঝা গেছে। ঠিক একইভাবে নাম্বার 2, সেকেন্ড কন্ডিশন হচ্ছে G2 satisfies the second boundary condition at x is equal to b, and L of G2 must be is equal to 0 for x greater than z। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন, g of x comma z is continuous at x is equal to z। মানে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে at x is equal to z। এবং নাম্বার 4, সেটা হচ্ছে ডেল G2 বাই ডেল এক্স মাইনাস ডেল G1 বাই ডেল এক্স এর ভ্যালু at x is equal to z, সেটা সমান হবে 1/pz, তার সঙ্গে সামনে হচ্ছে মাইনাস। বুঝতে পেরেছো? তাহলে আমাদের যে গ্রিনস ফাংশনটা রয়েছে সেটা দেখতে হবে G1 G2 টাইপের, যেখানে G1 আর G2 এই চারটে কন্ডিশনকে স্যাটিসফাই করবে। এই কন্ডিশন গুলোকে কাজে লাগিয়ে আমরা গ্রিনস ফাংশনটাকে বার করব। আগের প্রসিডিওরটার থেকে এই প্রসিডিওরটা কিন্তু অনেকটা সোজা এবং অনেকটা ইজি। ওকে, তাহলে একটা প্রবলেম করা যাক, নাকি না? হ্যাঁ স্যার। Find the Green's function of the equation u double dash is equal to fx, যেখানে u of 0 সমান 0 আর u of 1 সমান 0। এই ইকুয়েশনটার ক্ষেত্রে গ্রিনস ফাংশনটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, ওকে। তো প্রথম কাজ হচ্ছে যে ইকুয়েশনটা দেয়া রয়েছে তার করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনটা লিখে ফেলো। the corresponding homogeneous equation is
ইউ ডবল ড্যাশ সমান 0। আচ্ছা, এটার জেনারেল সলিউশন কি হবে বলতে পারবে? ইউ সমান কি হবে? স্যার C1 প্লাস C2 x e⁻0x। হ্যাঁ, তাহলে এ এক্স প্লাস বি এইভাবে লেখা যাবে, তাই না? জাস্ট দুবার ইন্টিগ্রেশন করলেই বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন। এখন এই সলিউশন থেকেই আমরা জি1 আর জি2 দুটো ফাংশনকে ধরে নেব। জি1 সমান ধরছি আমরা C1x প্লাস C2 ফর এক্স লেস দ্যান জেড। এটা হচ্ছে আমাদের এই রকম দেখতেই ধরলাম, জাস্ট কনস্ট্যান্ট গুলো আলাদা নিলাম। ঠিক একইভাবে জি2 যেটা, সেটাকেও আমরা ওইভাবেই ধরবো, C3x প্লাস C4 ফর এক্স গ্রেটার দ্যান জেড। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জি1 আর জি2 কে ধরে নিলাম। এইবার যে চারটে কন্ডিশন আমাদের হাতে ছিল, সেই কন্ডিশন গুলোকে কাজে লাগিয়ে C1 C2 C3 C4 এই চারটে জিনিসের মান আমরা বার করব। ঠিক আছে, তো প্রথম কন্ডিশনটাই কি বলা ছিল দেখো, জি1 ফার্স্ট বাউন্ডারি কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। ফার্স্ট বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে এইরকম, u(0) সমান 0। আচ্ছা, তাহলে জি1 সেটা কিসের কিসের ফাংশন বলো তো? জি ওয়ানটা হচ্ছে এক্স আর জেড এর ফাংশন, তাই না? এক্স কমা জেড। ঠিক একইভাবে জি2 সেটাও কিন্তু এক্স আর জেড এরই ফাংশন। তো এক কাজ করো, জি1 যেটা রয়েছে সেখানে তুমি এক্স এর জায়গাতে 0 বসিয়ে দাও। তাহলে ডান দিকটা কি হবে? C2 হবে। আচ্ছা, তাহলে জি1 এক্স কমা জেড, এই যে এখান থেকে আমরা বলতে পারছি এটার ইউটা 0, তার মানে জি1 at x = 0 সেটার ভ্যালুও 0ই হবে। দ্যাট মিনস C2 সমান 0 পাওয়া গেল। ঠিক আছে, আচ্ছা, একই রকম ভাবে জি2 যেটা, সেটা আমাদের সেকেন্ড কন্ডিশনকে স্যাটিসফাই করবে। তাহলে এক্স এর জায়গায় এবার তুমি 1 বসাও, 1 কমা জেড। সেক্ষেত্রে কি আসবে ডান দিকটা? C3 প্লাস C4। আচ্ছা, জি2 1 কমা জেড তার মানটা দেওয়া রয়েছে 0। ওকে, আচ্ছা, এইবার 4 নাম্বার কন্ডিশনটাকে ইউজ করো। 4 নাম্বার কন্ডিশনটা কি ছিল? del G2 বাই del X মাইনাস del G1 বাই del X at x = Z। এইটা ছিল আমাদের 4 নাম্বার কন্ডিশন, তাই না? তো আমাকে বলো del G2 বাই del X তার মানটা কত হচ্ছে? ও, আহ ডান দিকে ডান দিকে ডান দিকে ছিল -1/pz। পিজেড মানে কি বলতো? পিজেড মানে হচ্ছে এই ডবল ডেরিভেটিভের যে সহগ, সেইটা হচ্ছে পিজেড। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে ডবল ডেরিভেটিভের কোঅফিসিয়েন্টটা 1 রয়েছে, তার মানে পিজেড কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে 1। দ্যাট মিনস -1/1।
বলো ডেল টু, যে এই ডেল জি টু বাই ডেল এক্স এর মানটা কত? বলো। স্যার C3। C3। আর এই জিনিসটার মানটা বলো। স্যার C1। C1। ডান দিকে হচ্ছে মাইনাস। আচ্ছা, আবার সেকেন্ড না থার্ড কন্ডিশনটাই কি ছিল, না জি ফাংশনটা কন্টিনিউয়াস হবে অ্যাট এক্স ইকাল টু জে। তাহলে লেখো সিন্স জি ইজ কন্টিনিউয়াস জি ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকাল টু জেড, দেন তাহলে কন্টিনিউয়াস এর ডেফিনেশন থেকে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু জেড মাইনাস জি এক্স কমা জেড, সেটা ইকুয়াল হবে কার সাথে, লিমিট এক্স টেন্স টু জেড প্লাস জি এক্স কমা জেড এর সঙ্গে ইকুয়াল হবে, তাই না? ওকে। তাহলে এক্স টেন্স টু জেড মাইনাস, তার মানে হচ্ছে এক্স লেস দেন জেড, সেক্ষেত্রে C1x প্লাস C2। তো এটা হয়ে যাচ্ছে C1 জেড প্লাস সি। ঠিক একইভাবে ডান দিকটা হয়ে যাচ্ছে C3 জেড প্লাস C4। ওকে। আচ্ছা, C2 তো অলরেডি জিরো আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে C4 সমান পাওয়া যাচ্ছে C1 মাইনাস C3 জেড। আচ্ছা, C1 মাইনাস C3 সেটা মানে -1, এই যে, তার মানে এটা সমান হয়ে যাচ্ছে অবশ্যই জেড। আচ্ছা, C4 মানে জেড আসলো, তাহলে এই যে এইখান থেকে C3 কত আসবে বলো? -Z। -জেড। আর C3 যদি -জেড হয় সেক্ষেত্রে C1 কত হবে? এই যে এটার থেকে বলো। স্যার -Z+1। না, ডান দিকে -1 আছে। 1 - জেড। আচ্ছা, তাহলে C1 C2 C3 C4 চারটে জিনিসই আমরা পেয়ে গেলাম, হ্যাঁ। ব্যাস, এই চারটে পেয়ে যাওয়া মানে G1 G2 পেয়ে গেলাম, আর G1 G2 পাওয়া মানে গ্রিনস ফাংশনটা পেয়ে যাওয়া, বুঝতে পারলে? তাহলে লেখো হ্যান্স দা গ্রিনস ফাংশন ইজ, সেটা হচ্ছে এইরকম।
প্রথমে G1, তারপর G2। মানগুলো বসিয়ে দাও G1 আর G2, তাহলে সেটা দেখতে হয়ে যাচ্ছে এরকম। বলো দেখি, কে বুঝতে পারলে না? আগেরটার থেকে এই প্রসেসটা সোজা না? হ্যাঁ স্যার। হুম। তো দুটোর মধ্যে যেটা ইচ্ছা তুমি করতে পারো, ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এটার মধ্যেই বা এটার সাহায্যেই করতে হবে। তোমার যেটা সুবিধা তুমি সেটাতে করতে পারো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার আমি এখান থেকে কিছু হোম টাস্ক তোমাদের দিয়ে দিচ্ছি, সেগুলো অবশ্যই বাড়িতে করবে। গ্রিনস ফাংশন রয়েছে ইউনিট 5-এ। তোমাদের বই অনুযায়ী পেজ নাম্বার 93, হ্যাঁ, পেজ নাম্বার 93, এক্সাম্পল 5.1, যেটা অলরেডি আমরা এই মাত্র সলভ করলাম, যেটা সেটাই 5.1-এ রয়েছে। তারপর 5.2, সবই সিমিলার টাইপের প্রবলেম, জাস্ট কন্ডিশন গুলো চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে 5.3, যেটা কিনা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নেক্সট হচ্ছে 5.4, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট 5.5, এবং ফাইনালি 5.6, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে টোটাল 6টা অঙ্ক তোমাদের হোম টাস্ক দিলাম, তার মধ্যে দুটো আমরা অলরেডি করে ফেলেছি, বাকি 4টে থাকলো। সেই 4টের মধ্যে 3টে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর এক্সারসাইজের সলিউশন তো আমি দিয়ে দেবই, সেগুলোও করবে। বুঝতে স্যার পেরেছো? আমাদের যে বই নেই, হ্যাঁ। স্যার বই যে পাইনি এখনো, ও, ছবিটা। বই এখনো পাওনি? আচ্ছা, তাহলে ওই ওয়েবসাইটে যে পিডিএফ গুলো দেওয়া আছে ওইগুলো থেকে দেখে করতে পারো, বা পরবর্তীতে যখন বই পাবে তখন বই থেকে করে নেবে। ঠিক আছে। আপাতত এটা খাতায় লিখে রাখো। আচ্ছা স্যার। তাহলে গ্রিনস ফাংশন ব্যাপারটা বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এইবার আমরা তাহলে পরবর্তী ইউনিটে চলে যাচ্ছি, ইউনিট নাম্বার 6, প্লেন অটোনমাস সিস্টেম। খুব সহজ একটা ইউনিট, এবং এখান থেকে খুব কোয়েশ্চেনও আসে পরীক্ষা।
ইউনিট 6, প্লেন অটোনমাস সিস্টেম। লেখো ডেফিনেশন। অটোনমাস সিস্টেম দেখতে কেমন হয়, বা কাকে অটোনমাস সিস্টেম বলা হয়, সেই ব্যাপারটা আগে একটুখানি দেখে নাও। আমরা এখানে দুটো ইকুয়েশন কনসিডার করছি। হ্যাঁ, ফার্স্ট ইকুয়েশনটা মনে করো এইরকম, ডিএক্স ডিটি সমান F1, আর সেকেন্ড ইকুয়েশনটা মনে করো এইরকম, ডিওয়াই ডিটি সমান F। দুটো ইকুয়েশন আমরা এখানে কনসিডার করলাম। এই দুটো ইকুয়েশন মিলে একটা সিস্টেম তৈরি হচ্ছে, সেই সিস্টেমটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি। হ্যাঁ, পি এ সিস্টেম। কিসের সিস্টেম? অফ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সিস্টেম আমরা এখানে কনসিডার করলাম। এইবার ডান দিকে যে ফাংশন গুলো রয়েছে F1 আর F, তাদের মধ্যে যদি এক্সপ্লিসিটলি টি না থাকে, if F1 and F does not contain T explicitly, then the system is called autonomous system। বুঝতে পারলে? তাহলে F1 আর F2 এই ফাংশন গুলোর মধ্যে যদি টি না থাকে, এক্সপ্লিসিটলি মানে বলতে পারো ডাইরেক্ট বা খালি চোখে দেখা যাবে, এরকম কোনো টি যদি না থাকে, তখন আমরা ওই সিস্টেমটাকে বলবো অটোনমাস সিস্টেম। বুঝতে পারলে? ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল নাও, ডিএক্স ডিটি
ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, আর ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে f1 মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর f2 মানে হচ্ছে ওয়াই। এর মধ্যে কি ডাইরেক্টলি টি রয়েছে? টি নেই। ডাইরেক্টলি কথাটা কেন বলছি, কারণ ওয়াই যেটা সেটা তো ফাংশন অফ টি, এক্স যেটা সেটাও ফাংশন অফ টি। তো এদের মধ্যে টি ঢুকে রয়েছে, ঠিক আছে, কিন্তু এক্সপ্লিসিটলি বা ডাইরেক্টলি আমরা টি দেখতে পাচ্ছি না খালি চোখ। বুঝতে পেরেছো? তো এই ধরনের সিস্টেম গুলোকে বলা হয় অটোনোমাস সিস্টেম। ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন f1 আর f2 সেই দুটো যদি লিনিয়ার ফাংশন হয়, যেমন এটা একটা লিনিয়ার, এটাও একটা করবেন লিনিয়ার ফাংশন। হ্যাঁ, বলো। স্যার, আরেকবার রিপিট করবেন, কি বললেন শুনতে পেলাম না যদি ঠিক। টিটা ডাইরেক্টলি বা এক্সপ্লিসিটলি কন্টেন না করে, তখন সেটাকে বলবো আমরা অটোনমাস সিস্টেম। ঠিক আছে? if f1 and f2 are linear, তাহলে f1 আর f2 যদি লিনিয়ার ফাংশন হয়, তাহলে আমরা ওই সিস্টেমটাকে বলবো, দেন দা সিস্টেম ইজ কল্ড ফার্স্ট অর্ডার লিনিয়ার অটোনমাস সিস্টেম। আচ্ছা, এখন এই সিস্টেমটার যে সলিউশন, সেটা এক্স ইজ ইকাল টু সামথিং হবে, ওয়াই ইকাল টু সামথিং হবে, তাই না? তাহলে লেখো প্যারা চেঞ্জ করে, দা সলিউশন এক্স, যেটা কিনা অবশ্যই ফাংশন অফ টি, অ্যান্ড ওয়াই, এটাও অবশ্যই ফাংশন অফ টি, অফ দা সিস্টেম ওয়ান রিপ্রেজেন্ট এ কার্ভ। মানে 1 নাম্বার সিস্টেমের যে সলিউশন, সেই সলিউশনটা একটা কার্ভকে রিপ্রেজেন্ট করছে ইন দা এক্স ওয়াই প্লেন। এই কার্ভটাকে আমরা বলবো, দিস কার্ভ ইজ কল্ড, এই কার্ভটাকে আমরা বলবো ফেজ প্লেন। কি বলবো? ফেজ প্লেন, or ফেজ পাথ, or ফেজ ট্র্যাজেক্টরি, or simply path of the system। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে যদি কোনো একটা সিস্টেম দিয়ে বলা হয় যে এই সিস্টেমের ফেজ পাথটা বার করো, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু তোমাকে ওই সিস্টেমের সলিউশনটা বার করতে বলছে। ঠিক আছে?
আচ্ছা, প্যারা চেঞ্জ করে লেখো এ পয়েন্ট এক্স স্টার কমা ওয়াই স্টার ইজ কল্ড এ ক্রিটিক্যাল পয়েন্ট or equilibrium point. তাহলে কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট কখন বলবো? অফ ওয়ান, যদি সেই পার্টিকুলার পয়েন্টে F1 এর ভ্যালু 0 হয় এবং F2 এর ভ্যালু 0 হয়। বুঝতে পারলে? তাহলে F1 আর F2 যে ফাংশন দুটো রয়েছে তাদের ভ্যালু দুটোকে 0 করে আমরা যে পয়েন্ট গুলো পাবো সেই পয়েন্টটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। আর এক্স স্টার কমা ওয়াই স্টার এটা যদি ক্রিটিক্যাল পয়েন্ট না হয় তখন আমরা ওই পয়েন্টটাকে বলবো অর্ডিনারি পয়েন্ট। আদারওয়াইজ দ্য পয়েন্ট ইজ কল্ড অর্ডিনারি পয়েন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো এই পর্যন্ত? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। না স্যার। হুম, আচ্ছা, এইবার এর যে প্রবলেম গুলো রয়েছে সেই প্রবলেম গুলোকে সলভ করার জন্য আমাদের একটা থিওরেম পড়তে হবে। এই থিওরেমটা ইউজ করেই আমরা এই চ্যাপ্টারের সমস্ত প্রবলেম সলভ করে ফেলবো। হ্যাঁ, তাহলে থিওরেমটা দেখো, তারপর আমরা প্রবলেমে যাচ্ছি। থিওরেম, let us consider a first order linear autonomous system। তাহলে লিনিয়ার মানে আমাদের F1 আর F2 ওই ফাংশন দুটো লিনিয়ার ফাংশন হবে, তাই না? তো সেক্ষেত্রে F1 আর F2 কে আমরা ইন জেনারেল এইরকম ভাবে ধরতে পারি। এরকম, F1 কে আমি মনে করছি ax প্লাস by, আর F2 কে আমি মনে করছি cx প্লাস dy। বুঝতে পারলে? যেহেতু লিনিয়ার এই দুটোই হবে, এক্স আর ওয়াই এর টার্মই হবে, তাছাড়া আর কিছু হবে না। আচ্ছা, যেখানে এ বি সি ডি আর কনস্ট্যান্ট, যে অঙ্কগুলো আমাদের প্রশ্নে থাকবে
সেই প্রত্যেকটা অঙ্কতে যে সিস্টেম দেয়া থাকবে সেই সিস্টেম গুলো কিন্তু এইরকমই দেখতে হবে, ঠিক আছে? তাহলে এখন তুমি আমাকে বলো এই সিস্টেমের ক্রিটিক্যাল পয়েন্ট গুলো কি হবে। তা ক্রিটিক্যাল পয়েন্ট ইজ বা আর গিভেন বাই, একটু আগেই শিখেছো ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনেশন কি ছিল? ডান দিকে যে ফাংশন গুলো রয়েছে সেটাকে জিরো করতে হবে, তাই না? এই দুটোকে জিরো করে আমরা যে ক্রিটিক্যাল যে পয়েন্ট পাবো সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। তো এই দুটো ইকুয়েশনকে সলভ করলে এক্স আর ওয়াই এর মান কি পাওয়া যাচ্ছে বলতে পারবে? স্যার জিরো। দুটোই জিরো জিরো আসছে। তার মানে এক্ষেত্রে 0,0 হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে? 0,0 ইজ দা ক্রিটিক্যাল পয়েন্ট। ইজ দা ক্রিটিক্যাল পয়েন্ট। বুঝতে পারলেন? আচ্ছা, এইবার যে সিস্টেমটা দেয়া রয়েছে তার করসপন্ডিং কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা লিখবো। দা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইজ A is equal, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে প্রথমে যে ফাংশনটা রয়েছে তার সহগ ফার্স্ট রোতে যাবে আর সেকেন্ড ফাংশনের সহগ সেকেন্ড রোতে যাবে। তাহলে এ বি সি ডি এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো আমাদের বার করতে হবে। তার জন্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা লিখতে হবে। তা ক্যারেক্টারিস্টিক্স equation of A is কি ছিল বলো? ডিটারমিন্যান্ট A মাইনাস ল্যামডা I সমান 0। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তো সেটা কি হবে? ডিটারমিন্যান্ট A মাইনাস ল্যামডা B C D মাইনাস ল্যামডা। এইটাকে যদি ভাঙা হয় তাহলে কি পাচ্ছ ইকুয়েশনটা বলো দেখি? ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা ইন্টু তার সঙ্গে কি থাকবে? এটাকে ভাঙো, ভেঙে বলো আমাকে কি আসছে ইকুয়েশনটা। স্যার এ প্লাস ডি এ প্লাস ডি প্লাস কনস্ট্যান্ট টার্মটা কি আসছে? প্লাস এডি মাইনাস ডিসি। এডি মাইনাস প্লাস সিডি।
AD মাইনাস BC। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এক কাজ করো, এই ব্র্যাকেটের জিনিসগুলোকে একটা কিছু ধরে নাও। যেখানে পি মানে হচ্ছে A প্লাস ডি, আর কিউ মানে হচ্ছে AD মাইনাস BC। ঠিক আছে, তো এখন এখান থেকে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে ল্যামডা সমান কত পাওয়া যাচ্ছে আমাকে বলো। এরকমটা হচ্ছে, তাই কি না? এটাকে লিখতে পারি ল্যামডা সমান পি প্লাস মাইনাস রুট ডেল বাই টু, যেখানে ডেল মানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4Q। ওকে, আচ্ছা, তো প্লাস নিলে একটা রুট পাওয়া যাবে, মাইনাস নিলে একটা রুট পাওয়া যাবে। আমরা ধরে নিচ্ছি যে একটা হচ্ছে প্লাস নিলে λ1 আর মাইনাস নিলে λ2। তাহলে প্লাস নিলে হবে পি প্লাস রুট λ/2 আর মাইনাস নিলে হবে পি মাইনাস রুট λ/2। এইবার এই λ1 আর λ2 এই রুট দুটোর উপরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে। প্যারা চেঞ্জ করে লেখো দা ক্রিটিক্যাল পয়েন্ট 0,0 is নাম্বার 1 নোড। ক্রিটিক্যাল পয়েন্টটাকে নোড বলা হবে কখন না, যদি আমাদের λ1 এবং λ2 দুটো রুটই হয় রিয়াল, আনইকুয়াল এবং সেম সাইন। ঠিক আছে, যদি λ1 আর λ2 দুটো রুটই রিয়াল হয়, আনইকুয়াল হয় এবং সেম সাইন হয়, তখন আমরা ক্রিটিক্যাল পয়েন্টটাকে বলতে পারবো নোড। আর এই λ1 λ2 দুটোই রিয়াল, আনইকুয়াল এবং সেম সাইন হতে গেলে আমাদের ডেল্টা যেটা রয়েছে তার মানটাকে গ্রেটার দেন 0 হতে হবে, এবং কিউ যেটা রয়েছে তার মানটাকেও গ্রেটার দেন 0 হতে হবে। ঠিক আছে, কিউ বলতে এই যে AD মাইনাস BC, এই দুটো পজিটিভ হলে আমাদের রুট গুলোও রিয়াল, আনইকুয়াল এবং সেম সাইন আসবে। ঠিক আছে, ওকে, এইভাবে আমাদের কিছু কন্ডিশন এখানে শিখতে হবে। নাম্বার 2 দিয়ে লেখো স্যাডেল পয়েন্ট। যদি λ1 আর λ2 আর রিয়াল, আনইকুয়াল and different sign, আগেরটা সেম সাইন ছিল, এবার ডিফারেন্ট সাইন। এক্ষেত্রে আমাদের ডেলটাকে হতে হবে গ্রেটার দেন 0 আর কিউটাকে হতে হবে লেস দেন 0, যেহেতু ডিফারেন্ট সাইন বলেছে সেই কারণে। ওকে, নাম্বার 3
spiral or focus if lambda 1, lambda 2 are complex with non-zero real part. তাহলে ল্যামডা 1 আর ল্যামডা 2 দুটোই যদি কমপ্লেক্স রুট হয় এবং ওর যে রিয়াল পার্ট সেটা যদি নন জিরো হয়, তাহলে আমরা আমাদের ক্রিটিক্যাল পয়েন্টটাকে বলবো স্পাইরাল অথবা ফোকাস। দ্যাট ইজ if tail less than 0 and p not equal to 0, ঠিক আছে? tail less than 0 and p not equal to 0. Number 4, inflected node. সেটা কখন হবে? যদি lambda 1, lambda 2 দুটোই রিয়াল হয় এবং ইকুয়াল হয়। That is if del 0 আর p not equal to 0, ঠিক আছে? Number 5, proper node or star if one root is 0. একটা রুট যদি 0 হয় তখন সেটাকে বলা হবে প্রপার নোড অথবা স্টার। নাম্বার 6, সেন্টার। সেন্টার কখন বলা হবে? if lambda 1, lambda 2 are purely imaginary. পিওরলি ইমাজিনারি হতে গেলে পিটাকে 0 হতে হবে আর কিউটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। নাম্বার 7, প্যারালেল লাইনস। if one root is 0 and q is equal to 0, ব্যাস মোটামুটি এই 7টা মনে রাখতে পারলেই আমাদের অঙ্কগুলো কিন্তু মোটামুটি ভাবে সবই হয়ে যাবে। বুঝতে পারলেন? বলো, কোনো সমস্যা? এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের থিওরি, আর কিন্তু কোনো থিওরি নেই, এবার জাস্ট প্রবলেম। তাহলে চ্যাপ্টার থেকে থিওরিটা আসে না, হ্যাঁ, এই ম্যাথই? থিওরিটা লিখতে দেয়। আচ্ছা, এটা সে 5 নাম্বার থাকে নাকি? হুম, 5 নাম্বারে লিখতে দেয় যে কিভাবে আমরা বুঝবো যে কোনটা কি হবে, নেচার গুলো কি হবে, এরকম টাইপের। তখন এই পুরো থিওরিটা আমাদের লিখতে হবে, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত। আর অটোনমাস সিস্টেমের ডেফিনেশনটাও দিতে পারে ছোট কোয়েশ্চেনে।
ক্লিয়ার? স্যার এই থিওরামের কোশ্চেনটা কিভাবে হবে? থিওরেমের কোশ্চেনটা হবে তোমার ওই যে নেচার গুলো কি হবে তার ডিসকাশন করো। বা কোঅফিসিয়েন্ট ম্যাট্রিক্সের রুটের আইগেন ভ্যালুর উপর কিভাবে নির্ভরশীল সেগুলো লেখো, এইরকম কোয়েশ্চেন দিতে পারে। ঠিক আছে। আচ্ছা রে, এই ইউনিটে দেখছিলাম মানে এটা তো স্যার লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে, নন লিনিয়ারের হ্যাঁ, ক্ষেত্রেও নন আছে। লিনিয়ারও আছে, নন লিনিয়ারও আছে, সেগুলো আমি করাবো। না, নন লিনিয়ারটা তোমাদের নেই মনে হচ্ছে। নন লিনিয়ার কিছুই না, জাস্ট নন লিনিয়ারটাকে লিনিয়ারে কনভার্ট করে সেই এই থিওরেমটাই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। যদি আচ্ছা। তোমাদের থাকে, আমি দেখতে পাচ্ছি না এখন, যদিও থাকলে আমি করিয়ে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। নেই মনে হচ্ছে, সবই তো লিনিয়ার আছে, নন লিনিয়ার। ঠিক আছে, তাহলে একটা প্রবলেম করা যাক, ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ডিটারমাইন the nature of the critical point of the system. তো এই সিস্টেমটার আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্টটা আছে তার নেচারটা ডিটারমাইন করতে হবে। মানে এই যে 8টা অপশন আমরা লিখলাম, তার মধ্যে কোনটা হবে এটা আমাদের যাচাই করতে হবে। তো তার আগে ক্রিটিক্যাল পয়েন্ট কি সেটা বার করো। দেখো, দা ক্রিটিক্যাল পয়েন্ট is given by। ডান দিকে যে দুটো ইকুয়েশন আছে, ফাংশন আছে, তাদের সমান 0 করে দাও। এই দুটোকে সলভ করে এক্স আর ওয়াই কি পাচ্ছ বলো। জিরো। এক্স আর ওয়াই 0 পাচ্ছ, হ্যাঁ। তাহলে 0 0 হচ্ছে আমাদের এখানে ক্রিটিক্যাল পয়েন্ট। হ্যান্স 0, 0 is a critical point.
এইবারে নেচারটা দেখতে হবে, তাহলে প্রথমে আমাকে বলো যে কোঅফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে। এ ইজ ইকাল টু, স্যার রো ওয়াইজ হলে -3 4, এতে -2 3। এবারের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বার করো। কত আসছে এখান থেকে ল্যামডার মানগুলো? স্যার +-1। +-1, তার মানে রিয়াল এবং ডিস্টিংক্ট, তাই তো? এবং ডিফারেন্ট সাইন। তো ডিফারেন্ট সাইন হলে কি হয়? একটু আগেই লিখে দিয়েছি, স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট। দেয়ারফর দ্য ক্রিটিক্যাল পয়েন্ট ইজ এ স্যাডেল পয়েন্ট। বুঝতে পারলে? এটা কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক, এত সহজ অঙ্কই পরীক্ষায় আসে। তাহলে হ্যাঁ স্যার বলো। বলছিলাম, স্যার স্টাডি মেটেরিয়ালে যে মানে স্যাডেল পয়েন্ট আরে হলে কিছু ডায়াগ্রাম রয়েছে, ওই ডায়াগ্রাম গুলো দিতে হবে হ্যাঁ, নাকি? ওইগুলো না করলেও চলবে, ওখান থেকে কোনো কোয়েশ্চেন হয় না। জাস্ট কখন স্যাডেল পয়েন্ট হবে সেটা জানতে হবে এবং তার উপর অঙ্ক। ওইগুলো হচ্ছে ডিটেল অ্যানালিসিস, ওগুলো না করলেও চলবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে সিমিলার আরেকটা সিস্টেম আমি দিচ্ছি, এই সিস্টেমের ক্ষেত্রে ক্রিটিক্যাল পয়েন্টটা কি হবে আমাকে বলো। বলো এই সিস্টেমের ক্ষেত্রে ক্রিটিক্যাল পয়েন্টটা কি হবে? ঠিক একই রকম ভাবে আগেরটা যেভাবে হলো ওই রকম।
সেন্টার চলে আসছে। সেন্টার চলে আসছে। আচ্ছা, প্রথমে আমাকে বলো ক্রিটিক্যাল পয়েন্টটা কি হচ্ছে। স্যার প্লাস মাইনাস 3i। না, ক্রিটিক্যাল পয়েন্টটা 0 0। আর ল্যামডার মানগুলো আসছে +-3i, তাহলে 0 +-3i। পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারির ক্ষেত্রে আমাদের 6 নাম্বারটা পিওরলি ইমাজিনারি, সেক্ষেত্রে এটা হয়ে যাবে অবশ্যই সেন্টার। বুঝতে পেরেছো? খুব সহজ ব্যাপার, কোনো অসুবিধা নেই। চলে এসো নেক্সট প্রবলেম। লোকেট the critical point and find its nature for the system. dx dt সমান x plus y dy dt সমান x minus y plus 1. Also find the equation of the phase path. ঠিক আছে, তাহলে প্রথমে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো বার করো। x plus y সমান 0, আর একটা হচ্ছে x minus y plus 1 সমান 0। এই দুটো সলভ করে x আর y কি পাচ্ছ আমাকে বলো। -1/2 and 1/2. -1/2 আর ওকে, 1/2 স্যার। hence -1/2, half is the critical point. তো এখন আমরা যে থিওরেমটা শিখেছিলাম সেই থিওরেমটা কিন্তু 0,0 পয়েন্টের রেসপেক্টে ছিল। এখানে তো আমাদের 0,0 পয়েন্টটা ক্রিটিক্যাল পয়েন্ট হলো না, তাই না? তো সেই কারণে আমাদের গিভেন সিস্টেমটাকে নতুন একটা সিস্টেমে ট্রান্সফর্ম করতে হবে, যাতে করে সেই নতুন সিস্টেমের ক্রিটিক্যাল পয়েন্টটা 0 0 হয়। কিভাবে এই ট্রান্সফরমেশনটা করব, সেটা ট্রান্সফর্ম করার জন্য আমাদের একটা জিনিস পুট করতে হবে।
প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই মোটামুটি পুটটা সেমই হয়, হ্যাঁ, এক্স ইজ ইকাল টু এক্স ড্যাশ, এই যে প্রথমে যে পয়েন্টটা পেয়েছো সেটা মানে মাইনাস হাফ, অ্যান্ড ওয়াই ইজ ইকাল টু ওয়াই ড্যাশ, দ্বিতীয়তে যেটা পেয়েছো প্লাস হাফ। হ্যাঁ, এইবার এই দুটো গিভেন সিস্টেমে বসিয়ে দাও, তাহলে গিভেন সিস্টেমটা কেমন দেখতে হবে, দেন দ্য গিভেন সিস্টেম বিকামস, বসিয়ে দাও ডিডিটি অফ এক্স ড্যাশ মাইনাস হাফ সমান এক্স ড্যাশ মাইনাস হাফ প্লাস ওয়াই ড্যাশ প্লাস হাফ। এটা কেমন দেখতে হয়ে যাচ্ছে, ডি এক্স ড্যাশ ডিটি সমান এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ। ঠিক একইভাবে সেকেন্ড ইকুয়েশনটা কেমন দেখতে হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ডি ওয়াই ড্যাশ ডিটি সমান এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই সিস্টেমটাকে তুমি এবার 1 নাম্বার দিতে পারো। এখন তুমি লক্ষ্য করে দেখো নতুন যে সিস্টেমটা আমরা পেলাম তার ক্রিটিক্যাল পয়েন্ট কি হবে, 0 0 হবে না? স্যার এটা মাইনাস হাফ হতো। কোনটা গো? তো 2 নম্বরেরটা এটা মাইনাস হাফ মাইনাস হাফ। ও, এখানে একটা +1 ছিল যে, মাইনাস হাফ মাইনাস হাফ, -1 +1 এর সঙ্গে কেটে গেল, এই যে একটা +1 ছিল লাস্টে। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এখন আমাদের 1 নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ক্রিটিক্যাল পয়েন্টটা কি হবে, 0 0। হ্যান্স 0 0 ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট অফ 1। তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে আমরা আমাদের যে থিওরেমটা ছিল সেই থিওরেমটা ইউজ করতে পারবো। তাহলে এখন আমাকে বলো 1 নাম্বার সিস্টেমের কোঅফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে? 1 1 1 -1। 1 1 1 -1। এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বার করো, সেখান থেকে ল্যামডার মান কি কি আসছে আমাকে বলো। লেখাটা কিন্তু একই রকম, যেভাবে আমরা আগেরটা লিখেছিলাম ওই রকমই হবে, সেম লেখা। ল্যামডার মান কি কি আসছে বলো। স্যার 0 0। ল্যামডার মানও 0 0, ঠিক করে বলো। স্যার প্লাস মাইনাস √2।
প্লাস মাইনাস √2 √2। আচ্ছা, তাহলে আমাদের রিয়াল হচ্ছে, ডিস্টিংক্ট হচ্ছে এবং ডিফারেন্ট সাইন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যান্স স্যাডেল পয়েন্ট। 0 স্যাডেল পয়েন্ট, 0 ইজ আ স্যাডেল পয়েন্ট। আর 0 যদি স্যাডেল পয়েন্ট হয়, তার করসপন্ডিং -½ +½ যেটা একদম প্রথমে ছিল, সেটাও কিন্তু স্যাডেল পয়েন্টই হবে। কনসিকুয়েন্টলি -½ ½ is also a saddle point. Is also a saddle point. ঠিক আছে, তাহলে প্রথম পার্টটা হলো, এইবার আমাদের ফেজ পাথ বার করতে হবে। আচ্ছা, ফেজ পাথ মানে কি বলতো? ডেফিনেশন আমি বলেছি, কাকে বলে ফেজ পাথ? স্যার এই সলিউশনটাকেই ফেজ পাথ বলা হয়। হ্যাঁ, আমাদের যে সিস্টেমটা রয়েছে তার যে সলিউশন, সেই সলিউশনটাকেই ফেজ পাথ বলা হয়। তো এখন আমাদের সলিউশনটা বার করতে হবে, মানে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন আমাদের এখানে বার করতে হবে। তো তার জন্য আমি ডিওয়াই ডিএক্স নিচ্ছি। ডিওয়াই ডিএক্স টাকে লিখতে পারি ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি। তার মানে ডিওয়াই বাই ডিটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 1, ডিএক্স ডিটি হচ্ছে এক্স প্লাস ওয়াই। এবার এই ইকুয়েশনটাকে সলভ করলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। কোনাকুনি গুণ করে দাও। তাহলে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিওয়াই সমান এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিএক্স প্লাস ডিএক্স। যেখানে শুধুমাত্র ওয়াই বা শুধুমাত্র এক্স রয়েছে, সেগুলো তো ইজি হয়ে যাবে, ওগুলো নিয়ে কোনো চাপ নেই। আর এক্স ওয়াই যেখানে মিশে রয়েছে, সেগুলোকে আমি একত্রে লিখছি। এবার এটাকে গ্রুপিং করতে হবে, তাই না? প্রথম তিনটে যা আছে থাক, লাস্টের দুটোকে গ্রুপিং করলে কি পাওয়া যাবে? ডি অফ কি হবে? এক্স ওয়াই। ডি অফ এক্স ওয়াই। এবার এটাকে ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশন করে যেটা আসছে সেটাই হবে আমাদের ফাইনাল ফেজ পাথ। বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা? এই চ্যাপ্টারের উপর আরো কয়েকটা প্রবলেম রয়েছে, সেগুলো করব, তাহলেই আমাদের ওডিই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা ইউনিট পড়ে থাকলো, সেটা হচ্ছে ইউনিট 7, সেটা কিন্তু ওডিই নয়, সেটা হচ্ছে স্পেশাল ফাংশন। হ্যাঁ, এর সঙ্গেই রিলেটেড, সেই কারণেই একসঙ্গে দিয়েছে, তবে ওডিই আমাদের এইখানেই শেষ, ইউনিট 6এই শেষ।
সেভেনটা আমাদের সিলেবাসে নেই। হ্যাঁ, সিলেবাসে তো আছেই। মানে এই পেপারে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড স্পেশাল ফাংশন। তো ইউনিট 6 পর্যন্ত হয়ে গেল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যা পড়ালাম তোমাদের তাই। আর ইউনিট 7-এ রয়েছে স্পেশাল ফাংশন। স্পেশাল ফাংশন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 50-এর মধ্যে প্রায় 20 নাম্বারই এই স্পেশাল ফাংশন থেকে আসে। একটু বড় আছে চ্যাপ্টারটি, মানে গুলো হিসাব করে আমি বলবো। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার কথা কিন্তু মাথাতেও আনবে না। এখানে এই ফেস প্লেনটা একসঙ্গে এক্স আর ওয়াই এর ফাংশন হিসেবে এসছে আর কি। হ্যাঁ। মানে যে ফেস প্লেনের ইকুয়েশন যে শেষে লিখালেন, হ্যাঁ। যে ওখানে বলেছিলেন এক্স টি আর ওয়াই টি হচ্ছে ফেস হ্যাঁ। প্লেনের। হ্যাঁ, এই এক্স আর ওয়াই কে একসঙ্গে করলাম, মানে টি টাকে এলিমিনেট করে দিলাম একবারে। আচ্ছা আচ্ছা। হুম, যদি টি কে এলিমিনেট করা না যায় তখন এক্স ইজ ইকাল টু সাম ফাংশন অফ টি, ওয়াই ইকাল টু সাম ফাংশন অফ টি করে লিখবো। তবে এইভাবেই হয়ে যাবে সব অঙ্ক। ঠিক আছে। তো এই চ্যাপ্টারের আরো কিছু অঙ্ক আমি নেক্সট ক্লাসে করাবো, আজকের ক্লাসে এতটুকুই রাখছি। আরো কিছু অঙ্ক করিয়ে নেক্সট দিন আমি তারপরে ইউনিট 7 স্পেশাল ফাংশনে যাব। ঠিক আছে। আর স্যার একটা কথা স্যার, এই বইয়ের যে অঙ্কগুলোর কথা বলছেন, ওটা কি আপনার ওই ওয়েবসাইটে পাওয়া যাবে সব বই ছবি টবি? হ্যাঁ, হ্যাঁ, বইয়ের পিডিএফ গুলো সব এনএসওইউ এর ওয়েবসাইটে তুমি পেয়ে যাবে। গুগলে গিয়ে লিখবে এনএসওইউ পিজিইএসএলএম, তাহলেই দেখবে লিংক চলে আসবে। এনএসইউ পিজিইএসএলএম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। স্যার নন লিনিয়ারটা মনে হয় আছে, দেখবেন তো কোশ্চেন ছিল, আমি দেখেছিলাম প্রিভিয়াস ইয়ারে একটা। হ্যাঁ, এই এই যেটা আমি করলাম না, এটাই হচ্ছে নন লিনিয়ার। করিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। প্রিভিয়াস ইয়ারের সলিউশনও তো দিয়ে দেবো, সেখানেও পেয়ে যাবে। আরো কিছু অঙ্ক আমি এখান থেকে করাবো, এখানেই শেষ নয় এই চ্যাপ্টারটি। হ্যাঁ। স্যার বলছিলাম কি যে কমপ্লেক্স অ্যানালাইসিস এর ওই ইউনিট 6 এর যে সলিউশনটা দিয়েছিলেন আপনি, হ্যাঁ, স্যার ওইখানে একটু জায়গা প্রবলেম হয়েছে, একটু বলে দিন। দাঁড়াও। ইউনিট 6। হুম। হুম, কোন জায়গাটা বলো? স্যার ওই ওয়ান এর যে ফাইভ ইয়েরটা করিয়েছেন আপনি, দেখুন স্যার ওই 6 নাম্বার পেজে আছে। হ্যাঁ। স্যার ওইখানে যে আমরা ওই লিমিটটা বের করছি না, লিমিট জেড টেন্স টু জিরো এফ জেড, হ্যাঁ, স্যার ওইটার এখানে কি কোনো কাজ আছে? মানে আমরা আগেরটাতেই তো পেয়ে যাচ্ছি যে আনডিফাইন্ড ওখানে হয়ে যাচ্ছে, তাহলে তো ওটাই সিঙ্গুলারিটি আমরা পেয়ে গেলাম। since 1 by z is undefined at z equal to 0, then z equal to 0 is a singularity of this. হ্যাঁ, হ্যাঁ, ওইটাই undefined লিমিটটা কি পাই বাই 2 হবে? না স্যার, পাই বাই টুই তো হচ্ছে, কারণ সাইন ইনভার্সটা যদি আমরা নিচে নিয়ে আসি, হচ্ছে না? সাইন ইনভার্স তো নিচে নিয়ে আসা যায় না, ওটা অ্যাকচুয়ালি ইনফিনিটি হবে মনে হচ্ছে।
সাইন ইনভার্স ইনফিনিটি, না ইনফিনিটি তো কি করে হবে, π/2, হ্যাঁ ঠিকই আছে π/2, ওটা দেখিয়ে দেওয়া হয়েছে করে। এটা যে এখানে কোনো ইউজ নেই তাহলে। না, ওই এসেনশিয়াল সিঙ্গুলারিটির জন্য ওই লিমিটটা করে দেখানো হয়েছে। কিন্তু স্যার ওটা তো 1/z ই আছে, যদি জেড স্কোয়ার থাকতো তাহলে আমরা বলতাম ডাবল পোল। হুম তো এখানে 1/z মানে তো এসেনশিয়াল সিঙ্গুলারিটি হচ্ছে, মানে জেড যেহেতু ওয়ানে পাওয়ারে ওয়ানই আছে। তাহলে তুমি ওই লিমিটটা করবে না বলছো? হ্যাঁ মানে এটার কি কোনো দরকার আছে, ওটাই বলছি। হুম, হ্যাঁ দরকার তো আছেই, দরকার না থাকলে কি আর করা হয়েছে, করে দেবে ওটা। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এই ব্রাঞ্চ পয়েন্ট যে জিনিসটা আছে না কোয়েশ্চেন নাম্বার 5-এ, এই কোশ্চেন দেখুন নাম্বার 5, হ্যাঁ ব্রাঞ্চ পয়েন্ট জিনিসটা না ঠিকঠাক বুঝতে পারছি না, যে পিকচারটা দিয়ে করে যে মানে কি বলতে চাইছে ওই জায়গাগুলো। ও, তাহলে এটা একটা ক্লাস নিয়ে বুঝিয়ে দিতে হবে, ব্রাঞ্চ পয়েন্টটা বলা হয়নি না। না স্যার। হুম ঠিক আছে, এটা আমি পরে আবার একটা ক্লাস নেব, দিয়ে বলে দেবো যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস করাবো পরবর্তীতে, আচ্ছা তখন স্যার। আমাকে এই জায়গাটা বলো। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। আর স্যার বলছিলাম ইউনিট 7-এ একটু আছে, আপনার কি এখন একটু টাইম হবে? ইউনিট 7, হ্যাঁ বলো। তো স্যার 6 নাম্বার কোয়েশ্চেনটা। 6, 6, 6, 6, হ্যাঁ 6। স্যার ওই যে ওই কোয়েশ্চেনটা আছে, মানে কোয়েশ্চেনটা থেকে মানে অ্যান্সারটা, মানে যদি শুধু কোয়েশ্চেনটা থাকে তাহলে সলিউশনটা কিভাবে করবো ওটা বুঝতে পারছি না। এই যে সলিউশন তো করে দেওয়া আছে। মানে স্যার দেখুন এখানে ওই যে অ্যাজ r টেন্ডস টু ইনফিনিটিভ আছে, হুম তো ওইখানে এফ জেডটা তো প্লাস ইনফিনিটিভই হবে, মাইনাস ইনফিনিটিভ কেন লিখছে? কারণ ওই e⁻i3π/4 ওটার মানটা নেগেটিভ। ওইটা মানে কি, ওটা মানে হচ্ছে cos3π/4 প্লাস i sin3π/4। হ্যাঁ স্যার। এবার ওই cos3π/4 মানে তো -1 হবে, 1 না অন্য কিছু হবে, নেগেটিভ। কোন কোয়াড্রেন্টে যাচ্ছে 3π/4টা? তো সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ, ওই কারণে। হুম, আচ্ছা, আচ্ছা। আর স্যার আরেকটা, স্যার ওই যে মানে আমরা যে ম্যাথ গুলো করছি 0 টু ইনফিনিটিভ, ওটা আপার পার্ট তাই না, মানে সার্কেলের আপার পার্টটা ইউজ হয় ওটার জন্য। কোন অঙ্কটা? তো দেখুন এই 10 নাম্বারের যে কোশ্চেনটা আছে। 10 নাম্বার, হ্যাঁ হ্যাঁ আপার হাফ, ওই যে লেখাই তো রয়েছে, হ্যাঁ দ্য মানে ওই পোল ইন জিরো, দা আপার হাফ প্লেন। হ্যাঁ ওই 0 টু ইনফিনিটিভ মানে ওই আপার হাফটাই নিচ্ছি আমরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। স্যার ওই 13 নাম্বার কোশ্চেনটা একটু দেখুন। 13 নাম্বার, হ্যাঁ 13 নাম্বার। স্যার ওইখানে যে কন্ডিশন গুলো ইউজ হয়েছে না, ওইগুলো না বুঝতে পারছি না। কন্ডিশন না, ওইটা হচ্ছে ছবিটা। তো স্যার ওই যে log x² + 1/x² + 1 ওই ম্যাথটা যেটা আছে। হ্যাঁ ওইটা হচ্ছে ওই 1 2 3 4 করে যেটা লেখা আছে না, হ্যাঁ হ্যাঁ স্যার। ওইগুলো হচ্ছে ছবিটা। ছবিটা যদিও এখানে আঁকা নেই। ওটা হচ্ছে আমি তোমাদের একটা করেছিলাম না, একটা সার্কেল, তার মধ্যে আর একটা সার্কেল, তার উপরের অংশটা, ওই ছবিটাই এটাতেও হবে। আচ্ছা বেশ স্যার, তাহলে এটা একবার দেখবো পরে। দেখবে দুটো সার্কেল দিয়ে একটা অঙ্ক করানো ছিল, সার্কেলের উপরের পার্টটা আপার হাফ, দুটো সার্কেলের আপার হাফ নিয়ে একটা অঙ্ক করানো ছিল, ওইটার এটা একই ছবি। আচ্ছা বেশ ঠিক আছে স্যার।
ঠিক আছে স্যার, ওটা দেখবো একবার, তারপরে বলবো আপনাকে যদি অসুবিধা হয়। হুম। ঠিক আছে স্যার, আর আপাতত নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে গ্রিনস ফাংশনের এক্সারসাইজটা আমি দিয়ে দিচ্ছি, ওটা দেখে নিও। আর এর এক্সারসাইজটা, অটোনমাস সিস্টেমের এক্সারসাইজটা পরের দিন দেবো, ওটা হয়ে যাক আগে শেষ, ঠিক আছে? বলো, আর যদি কারোর কিছু বলার থাকে বলতে পারো। আচ্ছা, ঠিক আছে, রাখো তাহলে।